শুরু করার 5 সেকেন্ড স্টার্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নিউ অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন জুয়েল। আজকে আমি ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি আজকে শুরু করতেছি কমপ্লেক্স নাম্বার অধ্যায়টা। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সে। মূলত তোমাদের বইতে এই কমপ্লেক্স নাম্বার এবং ডি ময়ডার থিওরেম দুটো আলাদাই চ্যাপ্টার করছে, কিন্তু আমি মূলত একসাথে দুটোকে কম্বাইন করে আলোচনা করব আজকে। কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। আচ্ছা, আমরা তো যেগুলো বাস্তব সমীকরণ, এই যে x + 1 = 0 এটা একটা সমীকরণ। এখানে আমি x এর ভ্যালু পাই কত -1। এটা হচ্ছে একটা বাস্তব সমীকরণ, অর্থাৎ যে কোনো বাস্তব সমীকরণের বাস্তব সমাধান বিদ্যমান। যে কোনো বাস্তব সমীকরণ নিয়ে বাস্তব সমাধান বিদ্যমান। আচ্ছা, কিন্তু আমি যদি দেখি একটা স্টেপে x² + 2 = 0, তবে x² কত -2, x √2। দ্যাট মিন্স রুটের ভিতরে কি আসে নেগেটিভ আসে। এই যে রুটের ভিতরে যে নেগেটিভ আসছে, এই যে রুটের ভিতরে সামথিং নেগেটিভ, এটাকে আমরা বলি অবাস্তব। মানে রুটের ভিতরে যে কোনো কিছু আমরা নেগেটিভ আসলে সেটাকে আমরা অবাস্তব বলে ডিফাইন করি। আচ্ছা, যে বাস্তব সমীকরণের যেরকম অস্তিত্ব আছে, সিমিলারলি অবাস্তব সমীকরণের অস্তিত্বের জন্য কমপ্লেক্স নাম্বারের সৃষ্টি করি। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি i² = -1 ধরা হয়, যেটা বিজ্ঞানী অয়েলার প্রমাণ করছিল। ইমাজিনারি i² = -1। যে কোনো একটা জটিল সমীকরণে যদি i এর স্কয়ারটা যদি -1 পুট করা হয়, তবে সেই অবাস্তব সমীকরণের অস্তিত্ব মেলে। তাহলে আমি বলতেছি বাস্তব সমীকরণের যেরকম অস্তিত্ব আছে, সেরকম অবাস্তব সমীকরণেরও অস্তিত্ব আছে। যে কোনো অবাস্তব সমীকরণের অস্তিত্ব প্রুফ করার জন্য i এর স্কয়ারটা -1 পুট করা হয়। আচ্ছা, তাহলে আমরা যে বাস্তব সমীকরণের পাশাপাশি যে অবাস্তব সমীকরণ আছে সেই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, সিমিলারলি যে কোনো একটা বাস্তব সংখ্যার মতো আবার আমাদের অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যাও অস্তিত্ব আছে। আচ্ছা, তাহলে আমরা কোন সংখ্যাগুলোকে জটিল সংখ্যা বলবো বা কাল্পনিক সংখ্যা বলবো? তাহলে আমি আগেই বলেছি যে কোনো একটা জটিল সমীকরণের অস্তিত্ব প্রুফ করার জন্য আমাদের i এর স্কয়ারটা -1 পুট করা হবে। তাহলে যে কোনো একটা জটিল সংখ্যা হওয়ার জন্য অবশ্যই i যুক্ত পার্ট থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা জটিল সংখ্যা একটা জেনারেল ফরম্যাট আমরা ক্রিয়েট করি। a + ib আকারে যে কোনো সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলি, a + ib বলি অথবা x + iy বলি, সিমিলার কথা। x + iy বলো আর a + ib বলো, এই ফরম্যাটের যে কোনো নাম্বারকে আমরা জটিল সংখ্যা বলে চালাবো। ঠিক আছে? আচ্ছা, এই যে x + iy এখানে দুইটা পোরশন, একটা x আর একটা হচ্ছে কি y। এই x সংখ্যাটাকে বলা হয় বাস্তব অংশ আর এই অংশটাকে বলা হয় অবাস্তব অংশ। তার মানে একটা জটিল সংখ্যার দুইটা পোরশন, একটা হচ্ছে কি বাস্তব অংশ আর একটা হচ্ছে কি অবাস্তব অংশ। আচ্ছা, আমাদের মেইনলি জানা দরকার x + iy আকারে যে কোনো সংখ্যা থাকলে সেটাকে আমরা জটিল সংখ্যা বলবো। ঠিক আছে? আচ্ছা, x + iy আকারে যে কোনো সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলবো। আচ্ছা, তবে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স অনার্স প্রথম বর্ষে এই জটিল সংখ্যার যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনা এবং সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে কি আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট। আমরা কমপ্লেক্স নাম্বার যেটা আমরা চিনতে পারছি, এজন্য আমরা পরবর্তী স্টেপে মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, পরবর্তী স্টেপে যাই আমি। আচ্ছা, আমরা তো মডুলাস বলতে এমনিতেই বুঝি যে কোনো ভ্যালু -2 এর ভিতরে আমরা দিলে সেটা পজিটিভ ধরে। আমরা তো বুঝি যে মডুলাস মানে হচ্ছে নেগেটিভ দিলে সে পজিটিভ দেয়, কিন্তু তার অ্যাকচুয়াল মিনিংটা কি একটু বুঝে আমি তোমাদেরকে। আমরা যদি রিয়েল লাইনে কল্পনা করি 0, এদিকে হচ্ছে আমাদের -2, এদিকে হচ্ছে কত +2। অসংখ্য নাম্বার আছে, আমি দুইটাই কল্পনা করলাম, -2 আর কি +2। আচ্ছা, মূল বিন্দু থেকে যদি আমি দূরত্ব বলি, তাহলে দুই দিকে হতে পারে, -2 এর দিকে হতে পারে, আবার কি
প্লাস 2 এর দিকে হতে পারে, অর্থাৎ যে কোনো অরিজিন থেকে মূল বিন্দু থেকে দুই দিকে দূরত্ব হতে পারে, -2 হতে পারে +2 হতে পারে, ঠিক আছে। কিন্তু মডুলাস বলতে আমরা শুধু দূরত্ব বুঝি, তাহলে দূরত্ব বললে কখনো কি হয় না, নেগেটিভ হয় না, এইজন্য মডুলাসের ভ্যালু সবসময় পজিটিভ হয়। এই যে আমি মডুলাসের সংজ্ঞাটা দিয়ে দিছি, মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্বকে আমরা কি বলি, মডুলাস বলি। মূল বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্বকে আমরা কি বলি, মডুলাস বলি। দূরত্ব দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এজন্য মডুলাসের ভ্যালু কখনো কি আসে না, নেগেটিভ আসে না। আচ্ছা, এখন জটিল সংখ্যার মডুলাস বলতে আমরা কি বুঝি? জটিল সংখ্যার মডুলাস বলতে আমরা বুঝি, আমরা তো কিছুক্ষণ আগেই জানছিলাম x + iy আকারে যে কোনো নাম্বারকে আমরা জটিল সংখ্যা বলি, x + iy আকারে। সিমিলারলি আমি একটা নাম্বার নিই 2 + 3i, এটা একটা কি সংখ্যা, জটিল সংখ্যা 2 + 3i। এখন যদি বলি এটাকে তুমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, তখন তুমি কি বলবা কম্পেয়ার করে, বলে এখানে x এর ভ্যালু হচ্ছে 2 আর y এর ভ্যালু হচ্ছে কত, 3। তাহলে তুমি যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দাও, তাহলে x অক্ষ বরাবর 3 ইউনিট, y অক্ষ বরাবর তোমার 2 ইউনিট, এই যে পয়েন্টটা এইখানে হচ্ছে আমার এই জটিল সংখ্যার ফিগারটা। বুঝা গেছে? এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এখন আমি যদি বলি এই কমপ্লেক্স নাম্বারে এটা হচ্ছে x, এটা হচ্ছে কি y, এই যে মূল বিন্দু থেকে এই কমপ্লেক্স নাম্বারের পজিশন পর্যন্ত যে ডিসটেন্স, এটাকে বলা হয় মূলত মডুলাস। মূল বিন্দু থেকে এই যে কমপ্লেক্স নাম্বারের পৌঁছাইতে যেটুকু ডিসটেন্স অতিক্রম করতে হয় সেটাকেই বলা হয় কি, মডুলাস। আচ্ছা, এখন আমি বলি যদি x + iy যদি একটা জটিল সংখ্যা হয়, দ্যাট ইজ কমপ্লেক্স নাম্বার হয়, যেখানে আমরা এটাকে x বললে এটাকে যদি y বলি, তাহলে এই যে সমকোণী ত্রিভুজ অনুসারে এই বিরূপটা হয় আমার কত, √x² + y², যেটাকে আমরা মডুলাস বলি। তার মানে আমরা জানতে পারছি জটিল সংখ্যার মডুলাস বের করার ফর্মুলা হচ্ছে √x² + y²। যে কোনো জটিল সংখ্যার মডুলাস বের করার ফর্মুলা হচ্ছে √x² + y²। আচ্ছা, তাহলে আমি মডুলাস বিষয়টা সবাইকে ক্লিয়ার করতে পারছি। যে কোনো একটা জটিল সংখ্যার মূলত দুইটা মান, জটিল সংখ্যা একটা ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি আমরা। ভেক্টর কোয়ান্টিটির দুইটা মান থাকে, একটা হচ্ছে কি মানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে কি দিক। যে কোনো ভেক্টর কোয়ান্টিটির দুইটা জিনিস, মান আর একটা হচ্ছে কি দিক। তাহলে আমরা যদি বলি যে কোনো একটা জটিল সংখ্যাকে একটা যদি বলি ভেক্টর কোয়ান্টিটি বলি, তার দুইটা জিনিস, একটা হচ্ছে কি মান আর একটা হচ্ছে কি দিক। তাহলে এখানে মান বলতে আমরা বুঝি মডুলাসকে, তাহলে জটিল সংখ্যার মান বলতে আমরা বলি মডুলাসকেই বুঝি, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু জটিল সংখ্যাকে একটা ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ডিফাইন করছি, তাহলে জটিল সংখ্যার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মান থাকবে, একটা হচ্ছে দিক থাকবে। আমরা মান বলতে কাকে বুঝি, মডুলাসকে বুঝি। এবং জটিল সংখ্যার মান তথা মডুলাস বের করার ফর্মুলা হচ্ছে √r কত, x² + y²। আচ্ছা, আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। আমি একটু আগেই বলছিলাম একটা জটিল সংখ্যাকে যদি ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ডিফাইন করি, দুইটা জিনিস পাই, একটা হচ্ছে মান যেটাকে আমরা মডুলাস বলছি, আবার হচ্ছে একটা দিক, দিকটাকে জটিল সংখ্যা বলা হয় আর্গুমেন্ট। কি বলা হয়, আর্গুমেন্ট। আচ্ছা, এখন আর্গুমেন্টটা কি জিনিস আমি বলি। একটু আগে আমি তোমাদেরকে 2 + 3i এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা দিয়ে দেখাইছিলাম, মানে এটাকে জ্যামিতিক ভাবে উপস্থাপনটা দেওয়া দিয়ে দেখাইছিলাম। আচ্ছা, তখন তোমরা বলছিলা এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে কত, তোমাদের বলছিলাম এটা, হ্যাঁ। তাহলে এই যে মূল বিন্দু থেকে যে দূরত্ব, এটাকে আমরা মডুলাস বলছিলাম, এটা কি বলছিলাম, মডুলাস বলছিলাম, হ্যাঁ। এবার এই যে মূল বিন্দু থেকে রেখা x অক্ষের বাস্তব অংশের সাথে একটা অ্যাঙ্গেল করছে না, এই জটিল সংখ্যায় পৌঁছানোর জন্য এই মডুলাসটা x অক্ষের বাস্তব অংশের সাথে একটা অ্যাঙ্গেল করছে না। তাহলে একটা জটিল সংখ্যা x অক্ষের বাস্তব অংশের সাথে যে কোণটা তৈরি করে সেটাকে বলা হয় ওই জটিল সংখ্যার আর্গুমেন্ট তথা ডিরেকশন, দিক, দিক বলা হয় যেটাকে আমরা। এখানে আমি বলছি বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে যে পরিমাণ দূর ঘুরে সংখ্যাটিতে পৌঁছানো যায় তাকে ওই সংখ্যার আর্গুমেন্ট বলা হয়। অর্থাৎ বাস্তব অক্ষের কোন দিক থেকে বলছে, ধনাত্মক দিক। তাহলে আমরা যদি টু ডাইমেনশনাল স্পেসে চিন্তা করি, এটা হচ্ছে x অক্ষের পজিটিভ, এটা হচ্ছে কি নেগেটিভ। আমাকে সংখ্যায় বলা হয়েছে x অক্ষের পজিটিভ সাইড থেকে ঘুরে সংখ্যাটিতে পৌঁছাতে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে হয় সেটাকে বলা হয় আর্গুমেন্ট। মানে যে কোনো একটা জটিল সংখ্যাতে পৌঁছানোর জন্য যে অ্যাঙ্গেলটা করতে হয়, কিন্তু কোন অক্ষ থেকে ঘুরবা, বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে ঘুরবা। কোন একটা জটিল সংখ্যায় পৌঁছানোর জন্য বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে হয় সেটাকে ওই জটিল সংখ্যার
আর্গুমেন্ট বলা হয়। ওই জটিল সংখ্যার কি বলা হয়? আর্গুমেন্ট বলা হয়। বাস্তবকের ধনাত্মক দিক থেকে করব। আচ্ছা, তাহলে এই যে এই জটিল সংখ্যাতে পৌঁছানোর জন্য আমার অ্যাঙ্গেলটা থিটা করতেছি না, এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ওই জটিল সংখ্যায় পৌঁছানোর জন্য অ্যাঙ্গেল, যেটাকে আমরা আর্গুমেন্ট বলবো। ভেক্টর কোয়ান্টিটি হিসেবে চিন্তা করলে যেটা দিক হয়, যেটা কি হয়? দিক হয়। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে একটা জটিল সংখ্যার দুইটা বিষয়ে কনসেপ্ট দিছি, একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে কি? আর্গুমেন্ট। আচ্ছা, এখন আমরা জটিল সংখ্যার যেহেতু মডুলাস আর্গুমেন্ট সম্পর্কিত বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো বুঝতে পারছি, যেহেতু আমরা জটিল সংখ্যার এই যে মডুলাস আর্গুমেন্ট সম্পর্কিত কনসেপ্টগুলো বুঝতে পারছি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিগত বছরে আসছে জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট, সেই সম্পর্কিত আমরা একটা एग्जांपल করব। দেখবো এখন একটা উদাহরণ দেখব, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল, দুই একবার আসছিল, এটা মানে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করা আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা দেখি। তাহলে মডুলাস বলতে আমরা মান বুঝি, আর আর্গুমেন্ট বলতে আমরা দিক বুঝি, অ্যাঙ্গেল। দিক বলতে তো অ্যাঙ্গেলকেই বোঝায়, ডিরেকশন, থিটা, থিটা। হ্যাঁ, এটা আমরা একটু দেখি। আচ্ছা, z এটা হচ্ছে একটা দেখ, z 1 sin alpha i cos alpha এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। মডুলাস এবং কি নির্ণয় করো? আর্গুমেন্ট। আচ্ছা, আমরা একটা বিষয় বলি, ত্রিকোণমিতিতে আমরা যদি এটাকে বলি, এটা হচ্ছে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বিবেচনা করি, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে কত? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার 0, এভাবে রোটেট আসলে এখানে আমার পাই হয়, 2 পাই হয়, কোয়াইস পাই হয়, এভাবে কোয়াইস পাই, এভাবে এই যে জোড় গুণিতক ভাবে এখানে আসে। তাহলে এই কোয়াড্রেন্টের জন্য আমাদের একটা জেনারেল প্রসিডিউর হবে, এই লাইনের জন্য টুয়াইস n পাই। জেনারেল প্রসিডিউর কত? টুয়াইস n পাই। তার মানে এই পজিটিভ কোয়াড্রেন্টের জন্য আমাদের একটা জেনারেল প্রসিডিউর হচ্ছে কত বলতো? টুয়াইস n পাই। মানে এই ভ্যালুটা পাওয়ার জন্য সবসময় আমাদের টুয়াইস n পাই অ্যাঙ্গেলে ঘুরতে হবে, যেখানে n এর মানটা 0 1 2 ডট ডট ডট। অর্থাৎ আমি যে কোনো সময় ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমি আসতে চাই, টুয়াইস n পাই দিয়ে আমার কি করতে হবে? রোটেট দিতে হবে, মানে টুয়াইস n পাই দিয়ে আসতে হবে। এটা একটু পরে বুঝবো, এটা কেন বুঝাইছি একটু পরে বলতেছি। আচ্ছা, আমাকে আমি যে প্রশ্নটা বলতেছি এটাতে যাচ্ছি, যে আমাকে এই যে জটিল সংখ্যা দিয়ে দিল, এই জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে। আচ্ছা, আমাকে given that দেওয়া আছে z 1 sin alpha i cos alpha। আচ্ছা, এটা হচ্ছে জটিল সংখ্যা। কেন আমি বলতেছি? আমি বলছিলাম x i y আকারে যে কোনো সংখ্যাকে আমরা কি সংখ্যা বলি? জটিল সংখ্যা বলি। x i y আকারে যে কোনো সংখ্যাকে জটিল সংখ্যা বলি। তাহলে কম্পেয়ার করলে এখানে x এর ভ্যালু দাঁড়ায় হচ্ছে এটা, y এর ভ্যালু দাঁড়ায় হচ্ছে এটা। তাহলে আমি এখানে বলতে পারি না x 1 কত? sin alpha আর y কত বলতে পারি আমি? cos alpha, এটা বলতে পারি। আচ্ছা, তাহলে x কত? 1 sin alpha আর y কত? 1 cos alpha। তাহলে আমি প্রথমে মডুলাস বের করতেছি, মড মানে মডুলাস বোঝাচ্ছি, অফ z। মড অফ z মানে হচ্ছে কি? মডুলাস অফ z, অর্থাৎ এটার মডুলাস বের করতেছি। আমার মডুলাস বের করার ফর্মুলা ছিল x² y²। মডুলাস বের করার ফর্মুলা ছিল x² কত? y²। তো আমি ভ্যালু বসাই দিই, এটা কত হয়? 1 sin alpha হোল স্কয়ার cos alpha হোল স্কয়ার। ঠিক আছে, 1 sin alpha হোল স্কয়ার কত? cos alpha হোল স্কয়ার। আমি এই লাইন থেকে একটু এদিকে আসি, বলো এটা কার ফর্মুলায় পড়ে? a b হোল স্কয়ারের ফর্মুলা। a মানে 1, b মানে কত? sin alpha। তাহলে এটাকে আমি ফর্মুলা করি 1 2 sin alpha sin square alpha cos square alpha। 1 2 sin alpha sin square alpha cos square alpha, অর্থাৎ এই জায়গাটাকে আমি ফর্মুলা করে নিয়েছি। আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি না 1 2 sin alpha sin square alpha cos square alpha এর মান হচ্ছে কত? 1। অবেদিক ফর্মুলা, ত্রিকোণমিতির আইডেন্টিটি ফর্মুলা থেকে বলছি sin square alpha cos square alpha এর মান হচ্ছে কত? 1। তাহলে এটাকে আমি বলতে পারি না 2 1 আর 1 কত? 2 sin alpha। এটা হচ্ছে কি? এই জটিল সংখ্যার মডুলাস। রুট ওভার কত? 2 কত? 2 sin alpha। আচ্ছা, তাহলে আমি এই জটিল সংখ্যার মডুলাস বের করার ফরম্যাট শিখিয়েছি। আচ্ছা,
তাহলে আমি বলছিলাম এই জটিল সংখ্যা আমাকে মডুলাস বের করতে বলছে, আর একটা কি বের করতে বলছে, আর্গুমেন্ট। তাহলে সবাই আশা করি এটা বুঝছো। আমি এই মডুলাস বের করা শিখেছি, এর পরবর্তী আমি যাব আর্গুমেন্টে। আচ্ছা, আর্গুমেন্টে যাই। জটিল সংখ্যাটা আমার একটু রিভিউতে দেখি আমি। 1 + sin α + i cos α। আমার জটিল সংখ্যাটা ছিল, জটিল সংখ্যাটা ছিল 1 + sin α + i cos α। আচ্ছা, আমি আর্গুমেন্ট বের করার সময় ফর্মুলাটা বলে নেই অবশ্যই। আচ্ছা, বলতেছি। আর্গুমেন্ট বের করার ফর্মুলা θ = tan ইনভার্স কত y/x। এটা হচ্ছে যে কোনো আর্গুমেন্ট বের করার ফর্মুলা। প্রুফটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করা, এটা আমার সামনে বলা দরকার ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট বের করার ফর্মুলা, তার ডিরেকশন যেটা বলছিলাম। বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে যে অ্যাঙ্গেলটা করছে সেটা বের করার ফর্মুলা হচ্ছে θ = tan ইনভার্স অফ কত y/x। তাহলে আমরা এই জটিল সংখ্যার আর্গুমেন্ট, যেটাকে আমি arg of z বলতেছি, এই আর্গুমেন্ট বের করার ফর্মুলা আমরা লিখব tan ইনভার্স অফ কত y/x। y মানে আমার কত cos α, আর x মানে কত 1 + sin α। এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। কিন্তু এখানে দেখতেছি আমি x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু পজিটিভ, x ও পজিটিভ, y ও পজিটিভ। তাহলে x y দুটোই যদি পজিটিভ হয় তাহলে আমি সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। সেটা কোথায় পড়ে? ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। এই ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য ইন জেনারেল প্রসিডিউর হচ্ছে 2nπ+। ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে যেহেতু তার জন্য প্রসিডিউর হচ্ছে কত 2nπ+। আচ্ছা, এটা কেন লিখতে? আমরা আর্গুমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে tan ইনভার্স y/x। কিন্তু যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, থার্ড কোয়াড্রেন্টে বলতে চাই, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে এর জন্য 2nπ+ কত tan ইনভার্স y/x। আমি একটু ক্যালকুলেশন করি। 2nπ+, আচ্ছা, tan ইনভার্স, আমি এটাকে যদি এভাবে লিখতে পারি না, cos 2θ 2 কত α/2। আর এটাকে লিখে যায়, আমি 1 এর পরিবর্তে কি লিখতে পারি, sin স্কয়ার α/2 প্লাস cos স্কয়ার α/2 প্লাস এটাকে লিখতে পারি 2 sin α/2 ইনটু cos α/2। এটা লিখতে পারি। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি। আমি এখানে sin 2θ এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। এই যে sin α কে আমি 2 * α/2 লিখছি, sin α কে আমি 2 * α/2 লিখছি। 2 * α/2 লিখে মানে কত 2 sin α ইনটু কত cos α। 2 sin α ইনটু কত cos α। আচ্ছা, এটা তো আমরা বুঝছি না। আচ্ছা, এর পরবর্তী স্টেপে যাই। 2nπ, এই যে জায়গাটা আমি করছি 1 এর পরিবর্তে sin স্কয়ার α/2 প্লাস cos স্কয়ার α/2, আর sin 2 এর পরিবর্তে 2 sin α প্লাস cos α। কোন সূত্র? sin 2θ সূত্র। sin 2θ মানে হচ্ছে 2 sin θ ইনটু কত cos θ। আচ্ছা, প্লাস tan ইনভার্স cos 2θ এর একটা ফর্মুলা আছে। cos 2θ এর ফর্মুলাটা হচ্ছে cos 2θ এর ফর্মুলা হচ্ছে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। cos 2θ এর ফর্মুলা হচ্ছে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। তাহলে এটা আমি এখানে অ্যাপ্লাই করি। কিন্তু এখানে θ মানে হচ্ছে α/2, θ মানে কত α/2। তাহলে এটাকে আমি অ্যাপ্লাই করতে পারি না, cos স্কয়ার α/2 মাইনাস sin স্কয়ার α/2। আর নিচে লেখা যায় কি বলতো? নিচে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার সূত্র, sin α প্লাস cos α/2 তার উপর কত হোল স্কয়ার। তাহলে এটা তো আমরা বুঝছি। হ্যাঁ, তাহলে পরবর্তী স্টেপে যাই। এই পরবর্তী স্টেপে যাই, আমি এটা প্রুভ করতেছি। হ্যাঁ, তাহলে এখানে লিখে যায় 2nπ+, আচ্ছা একটু শর্টকাট কাজ করি। এটাকে আমি যদি a² - b² এর সূত্র করি, cos স্কয়ার α/2 আর মাইনাস sin স্কয়ার α/2, এটাকে যদি আমি a² - b² এর সূত্র করি, তাহলে উপরে থাকবে cos α/2 প্লাস sin α/2, নিচে হচ্ছে sin α/2 আর cos α/2, একটা চলে যাবে, এলিমিনেট হয়ে যাবে। মানে এটাকে যদি a² - b² এর সূত্র করি, আমার থাকে cos α/2 প্লাস sin α/2, cos α/2 মাইনাস sin α/2। তাহলে উপরে cos α/2 এই যে cos α/2 প্লাস sin α/2, নিচে cos α/2 প্লাস sin α/2 কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। তাহলে আমার রিমেইনিং পার্ট থাকে tan ইনভার্স
cos alpha by 2 minus কত sin alpha by 2 divided by cos alpha by 2 plus sin alpha by 2 এই জিনিসটা আমার থাকে যদি আমি পার্টটাকে কি করি এলিমিনেট করি আচ্ছা এই জিনিসটা আমার থাকে cos alpha by 2 minus কত sin alpha by 2 আর হচ্ছে cos alpha by 2 plus কত sin alpha by 2 এই জিনিসটা আমার রিমেইনিং থাকে equal to 2n pi plus tan inverse আচ্ছা আমি যদি cos alpha by 2 কমন নিই cos alpha by 2 যদি এখান থেকে কমন নিই নিচ থেকেও কমন নিলাম cos alpha by 2 উপর থেকেও কমন নিলাম নিচ থেকেও কমন নিলাম তাহলে উপরে নিচে cos alpha by 2 কি যাবে এলিমিনেট হয়ে যাবে তাহলে এখানে থাকবে 1 minus tan alpha by 2 1 plus tan alpha by 2 আমি দুই পাশ থেকে কাকে এলিমিনেট করছি আমি দুই পাশ থেকে এলিমিনেট করছি কাকে cos alpha by 2 উপর থেকে কমন নিছি লব থেকে আর হর থেকে cos alpha by 2 কমন নিছি উপরে নিচে এলিমিনেট হয়ে গেছে এই ফরম্যাটটা আমার কি দিয়েছে এটাকে আমি বলতে পারি না 2n pi plus tan inverse আচ্ছা এটাকে আমরা বলতে পারি এটাকে tan inverse x minus tan inverse y এর ফর্মুলা বলতে পারি tan inverse x minus y এই যে ফর্মুলাটা একটু আমি এখানে বলতেছি একটা ফর্মুলা আছে tan inverse x minus tan inverse y equal to tan inverse x minus y by 1 plus xy tan inverse x minus tan inverse y সমান tan inverse x minus y by কত 1 plus xy এখানে আমার x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে tan alpha by 2 তাহলে এটাকে আমি কি বলতে পারি tan inverse x minus tan inverse y উল্টোটা বলতে পারি এটা সমান এটা বলতে পারি তো এটা যদি আমি বলি এখানে কি বলতে পারি এই জায়গাটাতে আমি বলতে পারি কত হবে এটাকে আমি তাহলে tan inverse x এই জায়গাটা থাকলে তাহলে আমি এটাকে ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি তাহলে ইনভার্সের ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কত হবে tan এ তাহলে কত হবে tan কত হবে এই যে আমরা 1 এর পরিবর্তে কি লিখতে পারি tan 5/4 এই জায়গাটাতে আমি ফর্মুলাটা একটু আবার একটু রিভিউ দিই এই ফর্মুলাটা দিয়ে হবে এটা আরেকটা ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে হবে সরি tan a plus b equal to tan a plus tan b a minus b এটা অ্যাপ্লাই করব যেটা আমাদের মাইনাস tan a minus b equal to tan a minus tan b divided by 1 plus tan a tan b tan a minus b হচ্ছে tan a minus tan b divided by 1 plus কত tan a tan b তাহলে আমি এখানে 1 এর পরিবর্তে কি লিখতে পারি tan 5/4 লিখতে পারি আচ্ছা তাহলে এটাকে আমি কি বলতে পারি tan 2n pi plus tan into tan inverse 5/4 minus tan এই যে a plus b 5/4 minus কত b b মানে কত alpha by 2 এই tan আর এই tan inverse কাটা গেল তাকে 2n pi plus 5/4 minus কত alpha by 2 আমি একটু বলি আমি এখানে tan a minus b এর সূত্রটা অ্যাপ্লাই করছি tan a minus tan b divided by 1 plus tan a tan b এখানে tan a মানে হচ্ছে আমার 1 মানে হচ্ছে tan কত এর ভ্যালু 1 45 ডিগ্রি ভ্যালু 1 এর জন্য 1 এর পরিবর্তে tan 5/4 অ্যাপ্লাই করছি এই যে tan ইনভার্স আর tan কাটা দিয়ে এই অ্যানসারটা এটা হচ্ছে আমার অ্যানসার ম্যাথটা আসলে একটু বড় ছিল অনেক বেশি ওই যে সরল মানে সিম্পলিফাই গুলো ছিল সিম্পলিফাই গুলো একটু জটিল ছিল আর কি ব্যাপারটা কিন্তু সহজ আচ্ছা এই সিম্পলিফাইটা করেই হবে তাহলে আমি তোমাদেরকে দুটো জিনিস শিখেছি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার মডুলাস এবং কি আর্গুমেন্ট আচ্ছা তাহলে এখানে কিছু আমরা ফর্মুলাও জেনে গেছি পাশাপাশি tan এর একটা ফর্মুলা জানছি sin 2 থিটার ফর্মুলা জানছি cos 2 থিটার ফর্মুলা জানছি এগুলো একটু আমরা দেখে নিব হ্যাঁ আচ্ছা পরবর্তী স্টেপে যাই আমি তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস এন্ড আর্গুমেন্ট বের করা শিখেছি একটা কমপ্লেক্স নাম্বারের কি বের করা শিখেছি মডুলাস এন্ড আর্গুমেন্ট আচ্ছা পরবর্তী স্টেপ ডি ময়বার্স থিওরেম মূলত ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সের যে বইগুলো সেখানে হচ্ছে দুটো আলাদা করে লিখে ডি ময়বার্স এবং হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার আমি কম্বাইন করে কিছু ইম্পর্টেন্ট জিনিস কি আজকে আলোচনা করব আচ্ছা আমরা ডি ময়বার্স আলোচনা করব
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথম এবং সর্ববৃহৎ লার্নিং প্ল্যাটফর্ম এনইউ অনলাইন একাডেমি। অনার্স, ডিগ্রি, মাস্টার্সের শিক্ষার্থীদের ইবুক সাজেশন, ভিডিও সমাধান, অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস, ফেসবুক লাইভ ক্লাস নিয়ে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। ইবুক রিসার্চ টিম। আচ্ছা, আমি ডিময়ভার্সিটি নিয়ে আজকে আলোচনা করতেছি। মূলত এই ন্যাশনাল ইউনিভার্সিটির যে আপনাদের এনইউতে যে বিষয়গুলো চ্যাপ্টারগুলো ছিল সেখানে ডিময়ভার্স থিওরিটা আলাদা একটা চ্যাপ্টার হিসেবে আলোচনা করছে। তবে আমি ডিময়ভার্সটা কম্বাইনে আলোচনা করতেছি। আচ্ছা, কম্বাইনে আলোচনা করতেছি ডিময়ভার্সটা, কেমন? ডিময়ভার্স থিওরিটা আমি কম্বাইনে আলোচনা করতেছি। আচ্ছা, আমি মূলত কিছু ইম্পর্টেন্ট টপিকস কমপ্লেক্স নাম্বার এবং ডিময়ভার্সের কম্বাইন কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করতেছি। এর আগে একটা মডুলাস আর্গুমেন্ট শিখেছি। এরকম বিভিন্ন আছে টপিকস, এই যে জিনিসগুলো এখান থেকে দেখে নিতে হবে, হ্যাঁ? আচ্ছা, আমি এখন মূলত ডিময়ভার্স থিওরিটা প্রমাণ করব। ডিময়ভার্স থিওরিটা বেশি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় দেখবেন যে বিভিন্ন সময় আসছে। এটা ইয়ার কোশ্চেন দেখবেন যে 5টা থেকে বড় হয়েছে ইয়ার কোশ্চেন। এটা পরীক্ষায় খুব বেশি আসে ডিময়ভার্স থিওরিটা। ডিময়ভার্স মূলত হচ্ছে একজন ফ্রান্সের ম্যাথমেটিশিয়ান। ডিময়ভার্স এই ফ্রান্সের ম্যাথমেটিশিয়ান, এই যে তিনি এই যে একমাত্র ওই একজন ব্যক্তি, ডিময়ভার্স একজন ব্যক্তি যিনি ত্রিকোণমিতিতে কমপ্লেক্স নাম্বার প্রয়োগ করছে মাত্র। মানে ত্রিকোণমিতিতে একটা আলাদা ব্রাঞ্চ ছিল আমাদের, ওই ব্রাঞ্চের মধ্যে কমপ্লেক্স নাম্বারকে অ্যাপ্লাই করছে কে? ডিময়ভার্স। তাহলে বিশাল একটা বৈপ্লবিক পরিবর্তন আছে। মানে ত্রিকোণমিতির ব্রাঞ্চের মধ্যে কমপ্লেক্স নাম্বারকে অ্যাপ্লাই করছে কে? ডিময়ভার্স। ওই ডিময়ভার্সের থিওরেমটা আমরা পড়ব। পরীক্ষায় আসলে স্টেটমেন্টটাতে কোনো ভুল হওয়া চলবে না। স্টেটমেন্টে উক্তিতে কোনো ভুল হওয়া চলবে না। এর স্টেটমেন্টটা যেরকম আছে এরকম লিখতে হবে পরীক্ষায়। আচ্ছা, যদি n যে কোনো বাস্তব সংখ্যা হলে, বাস্তব সংখ্যা বলতে আমরা কিন্তু এই বাস্তব সংখ্যা আমি একটু আন্ডারলাইন করে রাখছি আগে থেকে। বাস্তব সংখ্যা কিন্তু আমি আগে থেকে একটু আন্ডারলাইন করে রাখছি, হ্যাঁ? n যদি যে কোনো বাস্তব সংখ্যা হলে তাহলে cos θ i sin θ এর উপরে হচ্ছে হোল পাওয়ার n। n যদি যে কোনো বাস্তব সংখ্যা হলে cos θ i sin θ হোল টু দি পাওয়ার n এর মান cos n θ i sin n θ, অথবা একটি মান cos n θ প্লাস কত? এই যে cos n θ প্লাস কত? i sin n θ হবে। cos n θ, হ্যাঁ? বলি একটু, এখানে পাওয়ার যে n ছিল, ডিময়ভারের কথা হচ্ছে পাওয়ার যে n ছিল সে nটা অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। ডিময়ভারের কনসেপ্টটা ছিল এটাই। মানে মূলত আমরা যদি কি টেকনিক্যালি করতে চাই আর কি, ডিময়ভারের কনসেপ্টটা হচ্ছে পাওয়ার যে n ছিল সেটা অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই হয়ে যেতে পারবে। ডিময়ভার কনসেপ্ট। তাহলে ডিময়ভারের কথা বলতেছে n যদি যে কোনো বাস্তব সংখ্যা হলে cos θ i sin θ হোল পাওয়ার n এর মানটা cos n θ i sin n θ, অথবা এর যে কোনো একটি মান cos n θ i sin n θ। মূলত ডিময়ভারের কনসেপ্টটা আমরা মনে রাখবো। ম্যাথ পড়ার সময় কনসেপ্টটা বেশি লাগবে। ঠিক ওটা পরীক্ষায় আসবে থিওরেম হিসেবে, এটা তো লিখবো আমরা। কিন্তু এখানে পাওয়ার যে n আছে, nটা হচ্ছে অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই হয়ে যায়। nটা কার সাথে মাল্টিপ্লাই হয়ে যায়? অ্যাঙ্গেলের সাথে। তাহলে এটা হচ্ছে ডিময়ভার্স থিওরেমের স্টেটমেন্ট, যেটা আমাদের মুখস্থ করতে হবে। স্টেটমেন্ট আমি তো বুঝিয়ে দিছি, টেকনিকটা বুঝিয়ে দিছি। স্টেটমেন্টের তার কোনো ব্যাখ্যা থাকবে না, তবে তার বেসিক্যাল কনসেপ্টটা আমি দিয়ে দিছি। আচ্ছা, এখানে একটা হেডিং লাইন আছে, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হতে পারে পূর্ণ সংখ্যা, হতে পারে এই পূর্ণ সংখ্যা হতে পারে দুই ধরনের, পজিটিভ আর একটা কি নেগেটিভ। আবার বাস্তব সংখ্যা হতে পারে মূলদ সংখ্যা, মানে ভগ্নাংশ আর কি, যেগুলো কি মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার আর কি। তাহলে বাস্তব সংখ্যা হতে পারে তিন ধরনের নাম্বার। কি কি বলুন তো? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে কি মূলদ, এটা হচ্ছে কি মূলদ। তাহলে অমূলত আছে, আমরা এই তিনটার জন্য আলোচনা করব মূলত। তাহলে তিন স্টেপে ডিময়ভার্স থিওরেমটা এস্টাবলিশ হবে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, আরটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যার জন্য, ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য, আরটা হচ্ছে কি মূলদ বা ভগ্নাংশের জন্য, ভগ্নাংশের জন্য। তিন স্টেপে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা ধনাত্মকের জন্য, আরটা হচ্ছে কি ঋণাত্মকের জন্য, আরেকটা হচ্ছে কি মূলদ সংখ্যা মানে ভগ্নাংশের জন্য। ডিময়ভার্স থিওরেম আমরা প্রুফে যাই। ডিময়ভার্স থিওরেমের প্রুফটা আপনার তোমাদের আমি করব শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য, বাকি দুটো নিজেরা করে নেবেন, বই থেকে দেখে নেবেন অথবা দেখে নেবেন। আমি শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য ডিময়ভার্স থিওরেমটা প্রমাণ করব। প্রমাণ তিনটাই লাগে আমাদের, ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য, ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য এবং হচ্ছে কি ভগ্নাংশের জন্য, তিনটাই লাগবে। কিন্তু আমি একটা পড়াচ্ছি আজকে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের প্রুফ করতে হবে কি cos θ i sin θ হোল টু দি পাওয়ার n
কিন্তু dy বার বলে এই nটা অ্যাঙ্গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, অ্যাঙ্গেলে কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে। আচ্ছা আমি প্রমাণ করার জন্য এখানে এটার মিনিং কি cos θ i sin θ এর উপরে পাওয়ার n, cos θ i sin θ এর উপরে পাওয়ার n, cos θ i sin θ এর উপরে পাওয়ার n, এটার মিনিং হচ্ছে এইরকম টার্ম n টা মাল্টিপ্লাই করে এখানে আছে। এটার নরমাল মিনিং কি, আপনাকে যদি বলা হয় তোমাদেরকে বলা হলে cos θ sin θ হোল স্কয়ার, এটা মানে বুঝো যে cos θ sin θ কয়টা আছে, দুইটা আছে। পাওয়ার 3 টাকে মনে করো যে এটা তিনটা কি আকার আছে, গুণাকার আছে। পাওয়ার যদি 4 টাকে মনে করো যে 4টা কি আকার আছে, গুণাকার আছে। আচ্ছা কিন্তু এখানে বলতেছে cos θ i sin θ হোল টু দি পাওয়ার n, এরকম এখানে কয়টা গুণাকার আছে, n সংখ্যক মাল্টিপ্লাই আকার আছে। আচ্ছা কিন্তু আমি প্রমাণ করার জন্য এরকম যে n সংখ্যক আছে সেখান থেকে কয়টা নিলাম, দুইটা নিলাম। একটা হচ্ছে যেহেতু আমি দুইটা নিছি, প্রথমটা θ1 পরেরটা কি θ2, মানে বুঝাচ্ছে dy ভার্সের কথাটা হচ্ছে cos θ i sin θ হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে এরকম টার্ম n এর অর্ডারের মাল্টিপ্লাই আকার এখানে আছে। কিন্তু সেটা এইভাবেও বের করা যায়, এটা পরে দিয়ে আমরা জানতেছি এখন। তাহলে n টা যেহেতু মাল্টিপ্লাই আকার আছে সেখান থেকে আমরা দুইটাকে চুজ করলাম, একটা হচ্ছে cos θ1 প্লাস কি i sin θ1, আর একটা হচ্ছে কি cos θ2 প্লাস কি i sin θ2। আচ্ছা বলি আবার প্রুফে, তাহলে আমি দুইটা নিলাম, তাহলে আবার মাল্টিপ্লাই করি, cos θ1 এর সাথে এটা মাল্টিপ্লাই করো, cos θ1 cos θ2, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, cos θ1 i sin θ2, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, sin θ1 cos θ2, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, sin θ2 cos θ sin θ1 sin θ2, কিন্তু i আর i এর মাল্টিপ্লাই হলো কত i স্কয়ার, অর্থাৎ এই দুইটা টার্মকে একটা উপাদান দিয়ে অন্যটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি, গুণ করে দিয়েছি। হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এটা দাঁড়ায়। আচ্ছা এখন এই টার্মটা দ্বারা আমাদের মাল্টিপ্লাই করি। এখন আমরা একটা কাজ করি, এখানে লাস্ট টার্মটার দিকে একটু ফোকাস করি। এখানে কোনো i নাই, এই পার্টে কোনো i নাই, আর এখানে এটা তো i আছে, এটা তো i আছে। তাহলে এই দুই জায়গায় যেহেতু i আছে, এখান থেকে একটা i কমন নিয়ে ফেলি। এখান থেকে একটা কি নিছি, i কমন নিছি। এখানে i কমন নিলে থাকে cos θ1, এখানে i কমন নিলে থাকে sin θ2 দুইটাতে। এখান থেকে যদি i কমন নিই তাহলে থাকে কি sin θ1 আর থাকে কি cos θ2। কিন্তু লাস্ট টার্ম, তাহলে এই দুইটা টার্ম তো আমরা এখানে নিয়ে নিছি না, লাস্টে যে টার্মটা এটা হচ্ছে i স্কয়ার। আমরা জানি যে ইমাজিনারি, ক্লাসের শুরুতেই বলছিলাম ইমাজিনারি i স্কয়ার এর মান হচ্ছে কার ইকুয়াল, -1 এর ইকুয়াল। ইমাজিনারি i স্কয়ার এর মান কার ইকুয়াল, -1 এর ইকুয়াল। তাহলে এই জায়গায় আমি -1 পুট করলে এই -1 এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসলাম, একটু রিঅ্যারেঞ্জ করে নিয়ে আসছি। হ্যাঁ sin θ1 ইনটু কত sin θ2, তাহলে দুটো টার্ম cos θ1 cos θ2 মাইনাস sin θ1 sin θ2, আর এটা হচ্ছে i যুক্ত এই অংশটা। আচ্ছা আমরা দুইটা ত্রিকোণমিতির অ্যাঙ্গেলের এডিশনের দুইটা ফর্মুলা জানবো। এখন দুইটা ফর্মুলা একটু খেয়াল করব। sin a plus b এর ফর্মুলা হচ্ছে sin a cos b plus cos a sin b, sin a cos b plus কি cos a sin b। তাহলে আমরা যদি এই পার্টে মনে করি এটা হচ্ছে sin, এই যে sin a এটা হচ্ছে কত cos a, তাহলে sin a cos b plus cos a sin b, সূত্র কি sin a plus b, i টা i এর জায়গায় রয়ে গেল। আরেকটা ফর্মুলা আছে cos a plus b এর ফর্মুলা, cos a cos b minus sin a sin b। আমরা এখানে অ্যাপ্লাই করে দিই cos a cos b minus sin a sin b ইকুয়াল টু কত cos a plus b। এটা আমরা পুট করলাম এবং এটাকে লাগাইলাম ইকুয়েশন কত 1। পরবর্তী স্টেপ, আবার এর আগের স্টেপে আমি বলছিলাম cos θ plus i sin θ হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে cos θ plus i sin θ এর n সংখ্যকের গুণিতক। তাহলে n সংখ্যকের গুণিতক থেকে প্রুফ করার জন্য প্রথম স্টেপে দুইটা নিছিলাম, পরের স্টেপে এখন কয়টা নিছি, একটা দুইটা তিনটা। আচ্ছা এই দুইটাকে মাল্টিপ্লাই করে লাস্টে যে মানটা পাইছিলাম, এই দুইটাকে মাল্টিপ্লাই করে লাস্টে যে মানটা পাইছিলাম, এই যে মানটা আমি পাইছি না, মানে এই দুইটাকে মাল্টিপ্লাই করে লাস্ট এই মানটা পাইছি না, এই মানটাকে আমি এই জায়গাটাতে বসাই দিলাম, এক নম্বরতে এই জায়গাটাতে এটা কি করলাম বসাই দিলাম, আর রিমেইনিং পার্ট রয়ে গেল আমার এটা। আমি এই জায়গাটাতে এই দুটো মাল্টিপ্লাই আগে দেখাইছি, ওখান থেকে এই মানটা এখানে বসাই দিছি। এবার মাল্টিপ্লাই হবে আমার, এবার মাল্টিপ্লাই হবে, এবার যে জিনিসটা মাল্টিপ্লাই হবে সেটা হচ্ছে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এই মাল্টিপ্লাই করে এখানে করছি আমি, মানে হচ্ছে কি এই টার্ম দিয়ে এটার দুটো উপাদানকে, এই টার্ম দিয়ে এটার দুটো উপাদানকে মাল্টিপ্লাই করলে আমার এই টার্মটা আসে সিমিলারলি।
তাহলে আমি এই ব্যাখ্যাগুলো না বলে ডিরেক্ট এই লাইনটা বলে দিচ্ছি। এর আগের প্যাটার্নটা কি রকম প্রিভিয়াসলি একটু দেখো। এর আগের যখন দুইটা নিছি না তখন লাস্ট পজিশনটা হচ্ছে cos θ1 প্লাস কি দিয়ে দাঁড়াইছিল θ2 কি দিয়ে cos ফাংশনের সাথে। পরের স্টেপটাতে i দিয়ে sin θ1 প্লাস কত θ2 কয়টা উপাদান নিলে দুইটা। এর পরবর্তীতে আসি, যদি আমি তিনটা উপাদান নিই তাহলে কয়টা হবে, এলিমেন্ট কয়টা করা হবে, তিনটা করা হবে। মানে দুইটা মাল্টিপ্লাই করলে θ1 প্লাস θ2 আসে, দুইটা করলে উপাদান, তিনটা করলে কয়টা আসবে, তিনটা তিনটা করে আসবে। আচ্ছা এবার বলি একই ভাবে আমি nটা মাল্টিপ্লাই করব, কয়টা মাল্টিপ্লাই করব, nটা। আমাদের মোটিভ কিন্তু এই জায়গায়, আমাদের মোটিভ ছিল এরকম cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু প্রমাণ করতে হবে যে cos n θ প্লাস কি i sin n θ। আমাদের মোটিভ ছিল এটা প্রমাণ করা, এই জিনিসটা প্রমাণ করা। তার মানে আমাদের মোটিভ হচ্ছে n সংখ্যক বার মাল্টিপ্লাই করলে কি আসবে সেটা। আচ্ছা এখানে আমি একবার নিছি, দুইবার নিছি, সবগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য নিছি। আচ্ছা তাহলে এবার এই টার্মটাকে আমি লিখতে পারি না cos θ1 প্লাস i sin θ1 cos θ2 প্লাস i, মানে এখানে হচ্ছে পাওয়ার n মানে এরকম টার্মের n সংখ্যক গুণ সমান না, ডট ডট দিয়ে n সংখ্যক পর্যন্ত গুণাকারে লিখলাম। লাস্ট টার্মটাকে লিখলাম θn প্লাস কত sin θn, মানে এরকম n সংখ্যক টার্মটাকে আমি গুণাকারে লিখলাম আর কি, মানে এই একই ফিগার n বার গুণাকারে থাকবে, এই এটা লিখলাম। তাহলে আমি কিছুক্ষণ আগে প্রমাণ করছিলাম এরকম যদি তিনটা টার্ম গুণাকারে থাকে সূত্রটা দাঁড়ায় কি রকম θ1 θ2 প্লাস কত cos দিয়ে θ1 θ2 প্লাস θ3। তাহলে n সংখ্যক যদি গুণাকারে থাকে θ1 θ2 θ3 পরের টার্মটা কি হবে, θn হবে। আবার i যুক্ত sin পার্ট ছিল θ1 θ2 θ3, মানে হচ্ছে কি দুইটা এবং তিনটার জন্য যে ফর্মুলাটা ছিল সেটা আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন প্রমাণের সাথে θ1 θ2 θ3 ডট 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 θn এর মানটাকে আমি θ ধরে নিব। প্রমাণের সাথে θ1 θ2 এই যে θ1 θ2 θ3 ডট ডট θn এর মানটাকে আমি θ ধরে নিলাম। তাহলে এখানে এই সবগুলোর মান হবে আমার কত θ। তবে এখানে কয়টা θ থাকবে, n সংখ্যক θ থাকবে। এইজন্য এই জায়গার মানটা আমি কি বলতে পারি, n θ বলতে পারি। এইজন্য এই জায়গার মানটা কি বলছি, n θ। এখানেও সিমিলারলি θ1 θ2 θ3 এরকম কয়টা θ আছে, n সংখ্যক θ আছে। এইজন্য এর মানটা আমাদের কি বলতে পারি, n θ। তাহলে এই জায়গায় আমি বলতেছি i sin n θ sin n θ। তার মানে প্রমাণে গেল cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n টা cos θ প্লাস n θ প্লাস i sin n θ আকারে লেখা যায়। দি ময়ভার্স যেটা চাইছে সেটা আমি স্টাবলিশ করছি ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য, তিন স্টেপে প্রমাণটা করা যায়, তার মধ্যে একটা স্টেপ আমি করে দিয়েছি, ঠিক আছে। তাহলে দি ময়ভার্সের কথাটা কি ছিল, দি ময়ভার্সের কথা ছিল cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n থাকলে n টাকে অ্যাঙ্গেলে মাল্টিপ্লাই করে দেয়া যায়। আমি ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য প্রমাণটা করে দিয়েছি, বাকি দুটো প্রমাণ নিজেরা দেখে নিবে। আচ্ছা এখন আমি ডি ময়ভার্সের প্রমাণটা জেনে গেছি, পাওয়ার থাকলে পাওয়ার অ্যাঙ্গেলে কি হয়, মাল্টিপ্লাই হয়। এখন আমি ডি ময়ভার্সের কিছু एग्जांपल জানবো, ডি ময়ভার্সের থিওরেমের বেস কিছু एग्जांपल পড়াবো। ডি ময়ভার্সের থিওরেমটা কি ছিল, cos θ প্লাস কত i sin θ হোল টু দি পাওয়ার n, এটা থাকলে কি হয় cos n θ প্লাস কত i sin n θ। এটা ডি ময়ভার্স, এটা ডি ময়ভার্স, এটা ডি ময়ভার্স বলছিল এই যে n দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে অ্যাঙ্গেলের সাথে। কিছুক্ষণ আগে প্রুফ করছি বাস্তব সংখ্যার জন্য, বাস্তব ধনাত্মক সংখ্যার জন্য প্রুফ করছিলাম, যেটা হচ্ছে এটা। আচ্ছা এবার দেখো cos θ প্লাস i sin θ, এটা কি ডি ময়ভার্স ফরম্যাট দিছে, অবশ্যই দিছে। কিন্তু এখানে n এর মানটা আমরা n ছিল তো এখানে কিন্তু স্পেসিফিক বলে দিছে, n এর মানটা 4, n এর মানটা কত বলে দিছে 4। তাহলে ডি ময়ভার্স ফরম্যাট ছিল কি, যেটা পাওয়ার থাকবে সেটা কার সাথে মাল্টিপ্লাই হয়ে যায়, অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে এখানে এই 4 নাম্বারটা আমরা কার সাথে মাল্টিপ্লাই করব, এই 4 নাম্বারটাকে আমি কার সাথে মাল্টিপ্লাই করব, অ্যাঙ্গেলে মাল্টিপ্লাই করব। আমার অ্যাঙ্গেল আছে কত 5/4 cos 5/4 ইনটু কত 4 প্লাস i sin 5/4 ইনটু কত 4। সিস্টেম কি বলি আমি, পাওয়ার যেহেতু n আছে এই n টা অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই হবে। পাওয়ারে n এর পরিবর্তে কত আছে 4 আছে, 4 টা অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই হয়ে গেছে, 4 টা অ্যাঙ্গেলের সাথে কি হয়ে গেছে, মাল্টিপ্লাই হয়ে গেছে। তাহলে এই 4 আর এই 4 কি কাটা যাবে, এই 4 এই 4 কাটা যাবে, থাকবে cos 5 প্লাস কত i sin 5।
cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, sin 180 ডিগ্রির মান হচ্ছে 0, -1 আর 0 মিলে হয় -1। তাহলে আমি ডি ময়বার্স থিওরেমটা প্রুফ করেছি বাস্তব সংখ্যার ধনাত্মক দিয়ে, এবং ডি ময়বার্স থিওরেমের প্রুফ দিয়ে একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আমি ক্লিয়ার করছি। ডি ময়বার্সের কনসেপ্ট ছিল পাওয়ারটাকে অ্যাঙ্গেলে মাল্টিপ্লাই হয়, পাওয়ারকে অ্যাঙ্গেলে মাল্টিপ্লাই করে দিয়ে একটা সিম্পল ম্যাথ আমি করে দিয়েছি। ঠিক আছে, ডি ময়বার্সের কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা, ডি ময়বার্সের কনসেপ্টে আমি একটা ম্যাথমেটিক্যাল টার্ম, আচ্ছা তাহলে ডি ময়বার্স কনসেপ্টে যে কোনো एग्जांपल আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ, ডি ময়বার্স, আচ্ছা আচ্ছা এখন আমি ডি ময়বার্স দিয়ে আরো কিছু প্রুফ করব। ডি ময়বার্সের অ্যাপ্লিকেশন মূলত পরীক্ষায় সবচেয়ে বেশি আসে হচ্ছে ডি ময়বার্স থিওরেমটা, প্রমাণটাই আসে তবে তার অ্যাপ্লিকেশন আসে। প্রমাণ না জানলে তার অ্যাপ্লিকেশন পাওয়া যাবে না, এইজন্য আগে প্রমাণটা বলছি। আমি দুই পার্টের এক পার্ট করে দিছি, তিন পার্টের এক পার্ট করেছি, বাকি পার্টটা নিজেরা দেখে নিবা। এটা হচ্ছে আমার ডি ময়বার্সের একটা সিম্পল অ্যাপ্লিকেশন, একদম সিম্পল অ্যাপ্লিকেশন, কিছুই না, জাস্ট অ্যাঙ্গেলের সাথে 4টা মাল্টিপ্লাই করে দিয়ে মিলে দিছি। পরবর্তী স্টেপ, আচ্ছা আমি আগেই বলছিলাম কমপ্লেক্স নাম্বারে কমপ্লেক্স নাম্বারটাতে ত্রিকোণমিতিতে অ্যাপ্লাই করছে কে? ডি ময়বার্স। কমপ্লেক্স নাম্বারটাকে ত্রিকোণমিতিতে অ্যাপ্লাই করছে ডি ময়বার্স। তাহলে আমি যদি কমপ্লেক্স নাম্বার তৈরি করতে পারি তবে সেখানেই তো ডি ময়বার্সকে অ্যাপ্লাই করতে পারবো, নাইলে তো পারবো না। কমপ্লেক্স নাম্বার থাকলে সেখানে ডি ময়বার্স কাজ করে, আর তো কাজ করবে না। মানে এই যে ত্রিকোণমিতি যেটা ব্রাঞ্চ, সেটা তো কমপ্লেক্স নাম্বার অ্যাপ্লাইটা তো ডি ময়বার্স শিখেছে। তাহলে আগে কমপ্লেক্স নাম্বার তৈরি করতে হবে। আমাকে একটা ম্যাথ দিছে, এটা হচ্ছে ডি ময়বার্সের কনসেপ্টের ম্যাথ, আমি বলতেছি। হ্যাঁ, 1 টু দি পাওয়ার 7 এটাকে আমাকে ডি ময়বার্সের থিওরেমের সাথে সলিউশন করতে বলছে। ডি ময়বার্সের থিওরেমের সাথে কি করতে বলছে? সলিউশন। তাহলে আমি এটা তো কমপ্লেক্স নাম্বার, এটা রিয়েল নাম্বার, 1 টু দি পাওয়ার 7 হলে आंसर কি হয়? 1 হয়। কিন্তু এটা ডি ময়বার্স কিন্তু অন্যভাবে কি করা যায়? ভেরিফাই করা যায়। যেমন 1 এর উপর পাওয়ারটা বাস্তব সংখ্যা, কিন্তু আমরা বাস্তব সংখ্যা দিয়ে পারবো না, আমরা তো বাস্তব সংখ্যা থাকলে পারি না। কমপ্লেক্স নাম্বার থাকলে ডি ময়বার্স দিয়ে কাজ করা যায়। তাহলে এটাকে কমপ্লেক্স নাম্বার বানাই দিতে হবে। তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাট করছিলাম কি? x প্লাস কত? iy। x প্লাস iy এর কারণে যদি সাজাইতে হয় তাহলে এই যে 1 প্লাস i ইনটু 0 সাজাই দিলাম, কারণ মাল্টিপ্লাই করলে আবার আগেরটা আসে, দেখো না, i এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, 0 এর সাথে 1 যোগ করলে কত? 1। মানে ডি ময়বার্স থিওরেম অ্যাপ্লাই করার জন্য রিয়েল নাম্বারটাকে আমি কমপ্লেক্স নাম্বারের ফরম্যাট সাজিয়ে নিছি, x প্লাস iy এর সাজিয়ে নিছি আর কি। i ইনটু 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়। আচ্ছা, এখন বলি 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? cos 0 ডিগ্রি লিখতে পারি, ডি ময়বার্স ফরম্যাট নিয়ে যাচ্ছি। আবার 0 এর পরিবর্তে কি লিখতে পারি? sin 0 ডিগ্রি লিখতে পারি। 1 এর পরিবর্তে কি লিখতে পারি? cos 0, আর 0 এর পরিবর্তে কত? sin 0 লিখতে পারি। আচ্ছা, 0 ডিগ্রি মানে আমাদের, আমি বলছিলাম ফার্স্ট কোয়াড্রেন্টের ওই লাইনের একটা ইন জেনারেল প্রসিডিউর হচ্ছে কত? 2n পাই প্লাস সামথিং, 2n পাই আর কি। আচ্ছা, 2n পাই প্লাস সামথিং দিয়ে আমাদের কি করতে হয়? শেষ করতে হয়। আচ্ছা, তাহলে 2n পাই প্লাস সামথিং দিয়ে আমাদের কি করতে হয়? শেষ করতে হয়, মানে সাজাইতে হয়। যে কোনো এই যে ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালুকে 2n পাই প্লাস দিয়ে জেনারেল ফরম্যাটে সাজাইতে হয়, 2n পাই দিয়ে। তাহলে আমি 0 ডিগ্রিকে 2n পাই প্লাস 0 লিখতে পারি, 2n পাই লিখতে পারি, মানে 2n পাই প্লাস 0 ছিল 2n পাই আসছে আর কি। sin 0 ডিগ্রিকে i কত? sin 2n পাই লিখতে পারি, লিখতে পারি তো? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডি ময়বার ফরম্যাট আছে, cos থিটা প্লাস কত? i sin থিটা। ডি ময়বার ফরম্যাট যদি থাকে তবে পাওয়ারটাকে অ্যাঙ্গেলে কি করে দেয়া যায়? মাল্টিপ্লাই করে দেয়া যায়। এই যে পরের লাইনে আমি 1/7 কে মাল্টিপ্লাই করে লিখে রাখছি, এটা হচ্ছে আমাদের ফরম্যাট। এটা হচ্ছে আমাদের কি? ডি ময়বার্স থিওরেম অ্যাপ্লিকেশনের একটা অ্যাপ্লিকেশন আর কি, কমপ্লেক্স নাম্বার তৈরি করে। আচ্ছা, আমাদের ক্লাস মূলত আমি তোমাদেরকে আজকে যে ডি ময়বার্স থিওরেম এবং তার কিছু অ্যাপ্লিকেশন দিয়ে কি করছিলাম, শুরু করছিলাম। আমি যতটুকু যে জিনিসগুলোকে মানে গুছিয়ে বলেছি, এই যে এখানে বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আচ্ছা, এই যে আমাদের আমি মূলত ডি ময়বার্স থিওরেম আরো অ্যাপ্লিকেশন আছে, পরবর্তী ক্লাসে আরো আলোচনা হবে ডি ময়বার্স নিয়ে। ডি ময়বার্স হচ্ছে কমপ্লেক্স নাম্বারের অর্গান ডায়াগ্রাম, কমপ্লেক্স নাম্বারের যে অর্গান ডায়াগ্রাম, তারপর হচ্ছে কি যেগুলো ডি ময়বার্স থিওরেম দিয়ে ইকুয়েশন সলভিং, এগুলো নেক্সট পরবর্তী ক্লাসে দেখাবো। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।